হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ভিএসসি একাডেমি। ভিএসসি একাডেমিতে তোমাদের প্রত্যেকের স্বাগত। আমি রাহুল চক্রবর্তী, ভিএসসি একাডেমির ইতিহাসের এডুকেটর। আর আজকে ভিএসসি একাডেমির এই প্ল্যাটফর্মে আমি তোমাদের সাথে প্রাচীন ভারতের ইতিহাসের যে টপিকটা নিয়ে আলোচনা করব। সো নাও ইউ ক্যান সি দ্য টপিক, অ্যান্ড দ্য টপিক নেম ইজ গুপ্তা ডাইনাস্টি, যেটা বাংলায় বলে গুপ্ত সাম্রাজ্য। তো আজকের আমাদের আলোচনা হচ্ছে গুপ্ত সাম্রাজ্য। তোমরা যারা বিভিন্ন ধরনের সরকারি চাকুরির পরীক্ষার জন্য প্রশিক্ষণ নিচ্ছ, তোমরা প্রত্যেকেই এই ব্যাপারটাতে ওয়েল নোন যে গুপ্ত ডাইনাস্টি প্রাচীন ভারতে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক বলা যেতে পারে। এবং সমস্ত রকমের সরকারি চাকুরির পরীক্ষা, সেটা ডাব্লিউবিসিএস হতে পারে, ক্লার্কশিপ হতে পারে, সেটা মিসলেনিয়াস হতে পারে, সেটা বিভিন্ন স্কুলের যে চাকুরির পরীক্ষাগুলো হয়, আই মিন ইএমআরএস বলতে পারো, কিংবা কেভিএস বলতে পারো, বা বিহার পিএসসি বলতে পারো, এই সমস্ত জায়গায় কিন্তু এই গুপ্তা থেকে কিন্তু প্রশ্ন আসেই আসে। সো দিস ইজ ওয়াই দিস চ্যাপ্টার বা দিস ক্লাস ইজ গোয়িং টু বি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর পারপাস। অ্যান্ড তাহলে আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক এই গুপ্ত ডাইনাস্টি আমাদের আজকের আলোচনা। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা যদি গুপ্ত ডাইনাস্টি নিয়ে আলোচনা করতে যাই, প্রথমত একটা জিনিস এই গুপ্ত সাম্রাজ্য থেকে মনে রাখবে, খুব কমন একটা ফ্যাক্টর। আর সে কমন ফ্যাক্টরটা হচ্ছে এটাই যে গুপ্ত সাম্রাজ্যকে কি বলা হয় জানো? এই গুপ্ত সাম্রাজ্যকে বলা হয় প্রাচীন ভারতের সুবর্ণ যুগ। আই মিন আমরা ইংরেজিতে বলে থাকি গোল্ডেন এজ। মাই ডিয়ার স্টুডেন্টস, মনে রাখবে এই গুপ্ত সাম্রাজ্যকে বলা হয় গোল্ডেন এজ অফ এনশিয়েন্ট ইন্ডিয়া, প্রাচীন ভারতবর্ষের সুবর্ণ যুগ। কি বললাম না? প্রাচীন ভারতবর্ষের সুবর্ণ যুগ বলা হয় কাকে? না এই গুপ্ত সাম্রাজ্যকে। আবারও বলছি, গুপ্তা ডাইনাস্টি বা দ্য গুপ্তা এজ ওয়াজ অলসো নোন অ্যাজ দি গোল্ডেন এজ অফ এনশিয়েন্ট ইন্ডিয়া, প্রাচীন ভারতের সুবর্ণ যুগ। এটা খুব কমন একটা প্রশ্ন আসে কিন্তু। এবার যে বিষয়টা তোমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে গুপ্ত যুগকে আমরা সুবর্ণ যুগ বলছি, মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এই যে গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলছি, এই গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মাই ডিয়ার স্টুডেন্টস, দ্য গুপ্তা এম্পায়ার ওয়াজ ফাউন্ডেড বাই হুম? মনে রাখবে, গুপ্ত সাম্রাজ্য যিনি প্রতিষ্ঠা করেছিলেন তার নাম ছিল শ্রীগুপ্ত। গুপ্ত সাম্রাজ্য যিনি প্রতিষ্ঠা করেছিলেন তার নাম ছিল শ্রীগুপ্ত। এবং শ্রীগুপ্ত হি ওয়াজ দ্য ফাউন্ডার অফ দি গুপ্তা ডাইনাস্টি। তাহলে গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতার নাম কি? না, গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে শ্রীগুপ্ত। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? এবং এই শ্রীগুপ্ত কী কারণে তিনি শ্রীগুপ্ত গুপ্তচরের ফাউন্ডার, এবং শ্রীগুপ্ত যে অঞ্চলটাতে তিনি রাজত্ব করতেন সে অঞ্চলটার নাম কি ছিল জানো? সেই অঞ্চলটার নাম ছিল অনুগঙ্গা, ANUGANGA, অনুগঙ্গা। তাহলে যদি তোমাদের কাছে পরীক্ষায় প্রশ্ন জানতে চাই যে হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দি গুপ্তা ডাইনাস্টি, তাহলে সেক্ষেত্রে দ্য আনসার শুড বি শ্রীগুপ্তা। এবং শ্রীগুপ্তা কোন অঞ্চলে রাজত্ব করতেন মাই ডিয়ার স্টুডেন্টস? না, শ্রীগুপ্তা যে অঞ্চলটা রাজত্ব করতেন সেই অঞ্চলের নাম ছিল অনুগঙ্গা। দেখো আমি এখানে পিপিটিতে উল্লেখ করে দিচ্ছি, জায়গাটার নাম অনুগঙ্গা, ANUGANGA, অনুগঙ্গা। এবার তোমরা বলতো স্যার অনুগঙ্গাতে শ্রীগুপ্ত রাজত্ব করতেন, সেটা বুঝলাম, কিন্তু অনুগঙ্গা বলতে ঠিক কোন অঞ্চলটা স্যার বলা হচ্ছে বর্তমানে? মাই ডিয়ার স্টুডেন্টস, অনুগঙ্গা বলতে বর্তমানে যে অঞ্চলটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে গঙ্গা এবং যমুনা সংলগ্ন, মানে এই দুটো নদীর মধ্যবর্তী যে অঞ্চলটা। এবং অনুগঙ্গা বলতে তিনটে অঞ্চল বলা হচ্ছে, সেটা হচ্ছে একটা হচ্ছে তোমার প্রয়াগ। তোমরা জানো প্রয়াগ মানে যেটাকে বলা হতো এলাহাবাদ, রাইট? অনুগঙ্গার মধ্যে আরেকটা জায়গা হচ্ছে সাকেতা। সাকেতা মানে যেটাকে বলা হয় অযোধ্যা, রাইট? প্রাচীন ভারতবর্ষে অযোধ্যার নাম ছিল সাকেতা। প্রয়াগ বা এলাহাবাদ, সাকেত, এবং আরেকটা হচ্ছে মগধা। তো বেসিক্যালি তিনটে অঞ্চলকে বলা হতো অনুগঙ্গা। সো মাই ডিয়ার স্টুডেন্টস, প্লিজ নোট ইট ডাউন যে ফাউন্ডার অফ দ্য গুপ্তা ডাইনাস্টি ওয়াজ, গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে, না গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছেন শ্রীগুপ্ত, রাইট? গুপ্ত সাম্রাজ্য থেকে আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে তোমার যে শ্রীগুপ্ত তিনি কোথায় রাজত্ব করতেন? শ্রীগুপ্ত যে অঞ্চলটা রাজত্ব করতেন সেটা ছিল তোমার অনুগঙ্গা, ঠিক? আচ্ছা, এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই অনুগঙ্গা মানে কোন অঞ্চলটার কথা বলা হচ্ছে? প্রয়াগ মানে যেটা আজকের নাম এলাহাবাদ, সাকেতা,
অ্যান্ড হচ্ছে মগধা, ঠিক। আর এই গুপ্ত সাম্রাজ্যকে বলা হয় সুবর্ণ যুগ বা গোল্ডেন এজ অফ এনশিয়েন্ট টাইমস। ক্লিয়ার? আশা করি এই অবধি তোমাদের পুরো বিষয়টা বোঝাতে পেরেছি। এবার আরেকটা জিনিস তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে মাই ডিয়ার স্টুডেন্টস, এই যে আমাদের শ্রীগুপ্ত, তিনি যে গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন, শ্রীগুপ্ত যে গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন, অ্যাট দ্যাট টাইম শ্রীগুপ্ত হি ডিড নট অ্যাজিউম এনি টাইটেল। শ্রীগুপ্ত যে উপাধিটা গ্রহণ করেছিলেন গুপ্ত সম্রাট, মানে গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠা করার পর, সেই উপাধিটার নাম ছিল মহারাজা। তাহলে এটাও কিন্তু আমাদের পরীক্ষায় আসে যে মহারাজা উপাধি কোন গুপ্ত সম্রাট গ্রহণ করেছিলেন। মনে রাখবে, মহারাজা উপাধি প্রথম যে গুপ্ত সম্রাট গ্রহণ করেছিলেন তার নাম হচ্ছে কিন্তু শ্রীগুপ্ত। ওয়ান্স এগেন আই এম রিপিটিং, দ্য টাইটেল মহারাজা ওয়াজ ইউজড বাই শ্রীগুপ্ত। শ্রীগুপ্ত তিনি কিন্তু মহারাজা উপাধি গ্রহণ করেছিলেন মাই ডিয়ার স্টুডেন্টস। ক্লিয়ার? শ্রীগুপ্তর পর গুপ্ত সাম্রাজ্যের সিংহাসনে যিনি বসেন তার নাম হচ্ছে ঘটোৎকচ গুপ্ত। তাহলে শ্রীগুপ্ত হচ্ছেন গুপ্ত সাম্রাজ্যের ফাউন্ডার অ্যান্ড দ্য ফার্স্ট রুলার অফ গুপ্তা এম্পায়ার। গুপ্ত সাম্রাজ্যের তিনি হচ্ছেন প্রতিষ্ঠাতা তথা গুপ্ত সাম্রাজ্যের প্রথম শাসক। তার সাথে আরেকটা জিনিস তোমরা মনে রাখবে যে শ্রীগুপ্তর পর যিনি গুপ্ত সাম্রাজ্যের সিংহাসনে বসেন তার নাম কি? শ্রীগুপ্তের পর যিনি গুপ্ত সাম্রাজ্যের সিংহাসনে বসেন তার নাম হচ্ছে ঘটোৎকচ গুপ্ত। অতএব সেদিক থেকে দেখতে গেলে বলা যেতে পারে যে ঘটোৎকচ গুপ্ত হি ওয়াজ দ্য সেকেন্ড রুলার অফ দ্য গুপ্তা ডাইনাস্টি। ঘটোৎকচ গুপ্ত হচ্ছেন গুপ্ত ডাইনাস্টির সেকেন্ড রুলার। নাও মাই ডিয়ার স্টুডেন্টস, দ্য কোয়েশ্চেন কামস যে স্যার এই ঘটোৎকচ গুপ্ত সম্পর্কে কিছু কি আমাদের মনে রাখতে হবে? আমি বলবো যে না, ঘটোৎকচ গুপ্ত সম্পর্কে তোমাদের সে অর্থে খুব একটা কিছু মনে রাখার দরকার নেই। ঘটোৎকচ গুপ্ত থেকে সাধারণত খুব একটা কোনো প্রশ্ন আসে না, শুধু একটাই প্রশ্ন আসে, সেকেন্ড রুলার অফ দ্য গুপ্তা ডাইনাস্টি, তার নাম ঘটোৎকচ গুপ্ত। আর তবে শ্রীগুপ্ত থেকে যে তিনটে ইনফরমেশন দিয়েছে সেই ইনফর্মগুলো তোমাদের অবভিয়াসলি মনে রাখতে হবে। প্রথম ইনফো, ফাউন্ডার অফ দ্য গুপ্তা ডাইনাস্টি শ্রীগুপ্ত। সেকেন্ড ইনফো যেটা দিয়েছি সেটা হচ্ছে শ্রীগুপ্ত টুক দ্য মহারাজা উপাধি। আর থার্ড ইনফো দিয়েছি যে শ্রীগুপ্ত হি রুলড ইন দ্য এরিয়া ওয়াজ কল্ড অনুগঙ্গা, মানে অনুগঙ্গা অঞ্চলে তিনি কিন্তু রাজত্ব করতেন। এই তিনটি ইনফরমেশন রিগার্ডিং শ্রীগুপ্ত তোমাদের কিন্তু মনে রাখতে হবে মাই ডিয়ার স্টুডেন্টস। ক্লিয়ার? আর ঘটোৎকচ গুপ্ত সম্পর্কে তিনি হচ্ছেন গুপ্ত সাম্রাজ্যের সেকেন্ড রুলার, ব্যাস এইটুকুই। এবার আসবো আমরা ঘটোৎকচ গুপ্তের পর গুপ্ত সাম্রাজ্যের সিংহাসনে যিনি বসলেন তার নাম হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত। নাও দ্য কোয়েশ্চেন কাম, স্যার প্রথম চন্দ্রগুপ্ত থেকে আমরা কী কী জিনিস মনে রাখবো? দেখো, প্রথম চন্দ্রগুপ্ত থেকে বেসিক্যালি আমরা যে সমস্ত বিষয়গুলো মনে রাখবো তার মধ্যে এইটাই যে প্রথম চন্দ্রগুপ্তকে বলতে পারো রিয়েল ফাউন্ডার অফ গুপ্তা ডাইনাস্টি। কি বললাম মাই ডিয়ার স্টুডেন্টস? প্রথম চন্দ্রগুপ্ত সম্পর্কে আমরা বলতে পারি রিয়েল ফাউন্ডার অফ দ্য গুপ্তা ডাইনাস্টি, মানে গুপ্ত সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতার নাম হচ্ছেন কিন্তু প্রথম চন্দ্রগুপ্ত। প্রথম চন্দ্রগুপ্ত থেকে যে প্রশ্নটা তোমরা ডেফিনেটলি মনে রাখবে, প্রথম চন্দ্রগুপ্ত হচ্ছেন প্রথম গুপ্ত সম্রাট হু টুক দ্য টাইটেল মহারাজা ধীরাজা। কি বললাম? হু টুক দ্য টাইটেল মহারাজা ধীরাজা। এই প্রশ্নটা কিন্তু আমাদের পরীক্ষায় আসে। দ্য টাইটেল মহারাজা ধীরাজ, দ্য টাইটেল মহারাজা ধীরাজ ইট ওয়াজ টেকেন বাই হুম? মাই ডিয়ার স্টুডেন্টস, মনে রাখবে দ্য টাইটেল মহারাজা ধীরাজ ইট ওয়াজ টেকেন বাই প্রথম চন্দ্রগুপ্ত। তাহলে স্যার এটা কি এমন স্পেশালিটি রয়েছে যে ইনফোটা আমাদের মনে রাখতে হবে? মাই ডিয়ার স্টুডেন্টস, আই উইল বি রিকোয়েস্টিং ইউ দ্যাট দিস ইনফরমেশন হ্যাজ আ স্পেশালাইজেশন দ্যাট প্রথম চন্দ্রগুপ্ত he was the first Gupta ruler who assumed the title Maharaja Dhiraj. That means Srigupta, who was the founder of the Gupta dynasty, he did not even take the title Maharaja Dhiraj, right? What kind of, which title was taken by Srigupta? As I have earlier discussed it in my class, that the title it was adopted by Srigupta was Maharaja, not Maharaja Dhiraj. And also the second ruler of Gupta dynasty, Ghatotkacha Gupta, took the same title Maharaja, not Maharaja Dhiraj. But the first ruler of Gupta dynasty who took the title Maharaja Dhiraj, he was
চন্দ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত। তাহলে যদি তোমাদেরকে, যদি নাই প্রশ্নটা পরীক্ষায় এসেছে, আই মিন ডাব্লিউবিসিএসে এসেছে, প্রথম যে গুপ্ত সম্রাট, প্রশ্নটা এইভাবে দেয়, প্রথম যে গুপ্ত সম্রাট মহারাজা ধীরাজ উপাধি গ্রহণ করেছিলেন তার নাম কি? তো প্রথম যে গুপ্ত সম্রাট মহারাজা ধীরাজ উপাধি গ্রহণ করেছিলেন মাই ডিয়ার স্টুডেন্টস, তার নাম হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত। ক্লিয়ার? আশা করি এই অবধি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছ। নাও উই উইল dive deeply into the phase of প্রথম চন্দ্রগুপ্ত। প্রথম চন্দ্রগুপ্ত সম্পর্কে আমরা এবার একটু ডিটেল ইনফরমেশন কিন্তু নেব। দেখো, প্রথম চন্দ্রগুপ্ত আমি বলেছি তিনি হচ্ছেন গুপ্ত সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা, এবং বলেছি প্রথম গুপ্ত সম্রাট যিনি মহারাজা ধীরাজ উপাধি গ্রহণ করেছেন। এই অবধি আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। মাই ডিয়ার স্টুডেন্টস, প্রথম চন্দ্রগুপ্ত তিনি যখন গুপ্ত সাম্রাজ্যের সিংহাসনে বসলেন, কত সালে বসলেন? প্রথম চন্দ্রগুপ্ত তিনি গুপ্ত সাম্রাজ্যের সিংহাসনে বসলেন 319 খ্রিস্টাব্দে। খুব ভালো করে শুনে রাখবে। প্রথম চন্দ্রগুপ্ত তিনি গুপ্ত সাম্রাজ্যের সিংহাসনে বসলেন কবে মাই ডিয়ার স্টুডেন্টস? তিনি গুপ্ত সাম্রাজ্যের সিংহাসনে বসলেন 319 খ্রিস্টাব্দে, 319 সিইতে। এবং এই 319 খ্রিস্টাব্দে বসলেন। এই সিংহাসন আরোহণকে তিনি স্মরণীয় করে রাখার জন্য তিনি একটা এরা চালু করেছিলেন, যে এরাটার নাম হচ্ছে গুপ্ত এরা। তিনি একটা নতুন তারিখ চালু করেছিলেন যেটা ছিল গুপ্ত এরা। আর এই গুপ্ত এরাটাকে বাংলায় কি বলা হয় জানো? এই গুপ্ত এরাটাকে বাংলায় বলা হয় গুপ্তাব্দ। পরীক্ষায় প্রশ্ন আসে, এটা পরীক্ষায় দেয় গুপ্তাব্দ। তাহলে যদি তোমাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করে যে গুপ্তাব্দ কে প্রচলন করেন, গুপ্তাব্দ ওয়াজ ইন্ট্রোডিউসড বাই হুম, আমি ডেফিনেটলি আশা করবো তোমরা প্রত্যেকে ইউ উইল অল have the potential to answer this question, that the Gupta era or the Guptabdo, it was introduced by Pratham Chandragupta just to commemorate his accession to the throne. তিনি যে সিংহাসনে বসেছিলেন যে সময়টা, সেই সময়টাকে স্মরণীয় করে রাখার জন্যই তিনি কিন্তু গুপ্তাব্দ বা গুপ্ত এরা চালু করেছিলেন। ক্লিয়ার? তাহলে প্রথম চন্দ্রগুপ্ত থেকে আমরা তিনটি ইনফরমেশন পেয়ে গেছি। তিনি হচ্ছেন গুপ্ত সাম্রাজ্যের রিয়েল ফাউন্ডার, তিনি হচ্ছেন প্রথম গুপ্ত সম্রাট যিনি মহারাজা ধীরাজ উপাধি গ্রহণ করেছেন, তিনি গুপ্তাব্দ চালু করেছেন 319 খ্রিস্টাব্দে। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? গুপ্ত সম্রাট চন্দ্রগুপ্তের রাজধানীটা কোথায় ছিল? অবভিয়াসলি মনে রাখবে, গুপ্ত সম্রাট চন্দ্রগুপ্তের রাজধানী ছিল কিন্তু পাটলিপুত্র। মাই ডিয়ার স্টুডেন্টস, আবারও বলছি, গুপ্ত সম্রাট প্রথম চন্দ্রগুপ্তের রাজধানী ছিল কিন্তু পাটলিপুত্র। কাইন্ডলি প্রত্যেকে মনে রাখবে, পাটলিপুত্র বা পাটালিপুত্র, ইট ওয়াজ দ্য ক্যাপিটাল। মাই ডিয়ার স্টুডেন্টস, ইট ওয়াজ দ্য ক্যাপিটাল অফ প্রথম চন্দ্রগুপ্ত। তাহলে প্রথম চন্দ্রগুপ্তের রাজধানী ছিল কিন্তু পাটলিপুত্র, এটাও প্রত্যেকে তোমরা মনে রাখবে। প্রথম চন্দ্রগুপ্ত থেকে আরও একটা খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ইনফরমেশন আমি তোমাদেরকে দেব। সেটা হচ্ছে এটাই, যে প্রথম চন্দ্রগুপ্ত মাই ডিয়ার স্টুডেন্টস তিনি একটা বিয়ে করেছিলেন। তিনি একটা বিয়ে করেছিলেন, এবং বিয়ে করেছিলেন কাকে? তিনি যাকে বিয়ে করেছিলেন তার নাম হচ্ছে কুমারা দেবী। প্রথম চন্দ্রগুপ্ত হি ম্যারেড লিচ্ছবি রাজকন্যা, এটা কিন্তু পরীক্ষায় আসে। প্রথম চন্দ্রগুপ্ত যাকে বিয়ে করেছিলেন তার নাম ছিল কিন্তু, তিনি হচ্ছেন লিচ্ছবি বংশের প্রিন্সেস। আমি আবারও বলছি, প্রথম চন্দ্রগুপ্ত যাকে বিয়ে করেছিলেন তিনি হচ্ছেন লিচ্ছবি বংশের রাজকন্যা, এবং লিচ্ছবি বংশের রাজকন্যা তার নাম ছিল কিন্তু কুমারা দেবী। এটা কিন্তু আমাদের পরীক্ষায় আসে। তাই লিচ্ছবি বংশের রাজকন্যা কুমারা দেবীকে বিয়ে করেছিলেন কে? না, লিচ্ছবি বংশের রাজকন্যা কুমারা দেবীকে বিয়ে করেছিলেন প্রথম চন্দ্রগুপ্ত। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা বলতো না স্যার এই বিয়েটা কেন ইম্পর্টেন্ট? এই বিয়েটা ইম্পর্টেন্ট এই কারণের জন্য, কুমারা দেবীকে তিনি যে বিয়ে করেছেন, এই বিয়েটা কেন ইম্পর্টেন্ট? এই বিয়েটা ইম্পর্টেন্ট এই কারণের জন্য, কারণ প্রথম চন্দ্রগুপ্ত এই সময় বেশ কিছু গোল্ড কয়েন্স, যেটাকে স্বর্ণ মুদ্রা বলে, সেই গোল্ড কয়েন্স বা স্বর্ণ মুদ্রা তিনি ইস্যু করেছিলেন প্রথম চন্দ্রগুপ্ত। কি বললাম বুঝতে পেরেছো তো? কিছু গোল্ড কয়েন্স বা স্বর্ণ মুদ্রা তিনি ইস্যু করেছিলেন। সেই গোল্ড কয়েন্স বা স্বর্ণ মুদ্রাগুলোর একদিকে তিনি কিন্তু প্রথম চন্দ্রগুপ্ত তার নিজের নাম ও ছবি, অন্যদিকে কিন্তু কুমার দেবীর নাম ও ছবি অঙ্কিত করে রেখেছিলেন। এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে যে প্রথম চন্দ্রগুপ্ত কাকে বিয়ে করেছিলেন? কুমারা দেবীকে। কুমারা দেবী কোন বংশের মেয়ে ছিলেন? না, তিনি লিচ্ছবি রাজবংশের মহিলা ছিলেন। আর প্রথম চন্দ্রগুপ্ত যে কুমার দেবীকে বিয়ে করেছিলেন তার প্রমাণ হচ্ছে তার ইস্যু করা স্বর্ণ মুদ্রা, যেখানে কিন্তু কুমার দেবীর ছবি এবং প্রথম চন্দ্রগুপ্তের ছবি পাওয়া যায়। ক্লিয়ার? এই পর্যন্ত আশা করি যেটুকু বলেছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। প্রথম চন্দ্রগুপ্ত সম্পর্কে আর সে অর্থে কোনো ইনফরমেশন নেই। এই মোটামুটি ইনফোগুলো তোমরা মনে রেখো।
প্রথম চন্দ্রগুপ্তের পর যিনি গুপ্ত সাম্রাজ্যের সিংহাসনে বসবেন তিনি হলেন সমুদ্রগুপ্ত। মাই ডিয়ার স্টুডেন্টস, প্রথম চন্দ্রগুপ্তের পর যিনি গুপ্ত সাম্রাজ্যের সিংহাসনে বসবেন তার নাম কি? তার নাম হচ্ছে কিন্তু তার নাম হচ্ছে সমুদ্রগুপ্ত। দেখো, সমুদ্রগুপ্ত সম্পর্কে প্রথম একটা ইনফরমেশন দেওয়া যেতে পারে, এই সমুদ্রগুপ্তকে বলা হয় যে নেপোলিয়ান অফ ইন্ডিয়া, তাই না? সমুদ্রগুপ্তকে কি বলা হয় না? সমুদ্রগুপ্তকে বলা হচ্ছে দ্য নেপোলিয়ান অফ ইন্ডিয়া, ভারতের নেপোলিয়ান তাকে বলা হচ্ছে। নাও তোমরা বলতে পারো স্যার কে বলেছেন সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান? সমুদ্রগুপ্তকে যিনি ভারতের নেপোলিয়ান বলে অভিহিত করেছেন তিনি হচ্ছেন ভিনসেন্ট আর্থার স্মিথ, এই যে V.A. স্মিথ। মাই ডিয়ার স্টুডেন্টস, আবারও বলছি, সমুদ্রগুপ্তকে যিনি ভারতের নেপোলিয়ান বলেছেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন ভিনসেন্ট আর্থার স্মিথ বা V.A. স্মিথ। তিনি সমুদ্রগুপ্তকে বলেছেন ভারতের নেপোলিয়ান। নাও ইউ উইল আস্ক মি যে সেটা হচ্ছে স্যার সমুদ্রগুপ্তকে কেন নেপোলিয়ান বলা হয়? কারণ সমুদ্রগুপ্ত হচ্ছেন প্রথম গুপ্ত সম্রাট যিনি কিন্তু দিগ্বিজয়ের পরিকল্পনা করেছিলেন। তিনি কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে গুপ্ত সাম্রাজ্যকে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিলেন। কি বললাম বুঝতে পেরেছো তো? আমি আবারও বলছি, গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তকে বলা হয় ভারতের নেপোলিয়ান এই কারণে, কারণ তিনি হচ্ছেন সেই গুপ্ত সম্রাট যিনি কিন্তু সারা ভারতে দিগ্বিজয়ের পরিকল্পনা করেন, তাই তাকে ভারতের নেপোলিয়ান বলা হয়, বলেছেন ভিনসেন্ট আর্থার স্মিথ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় কিন্তু আসে, প্রত্যেকে মনে রাখবে। সমুদ্রগুপ্ত তার আরেকটা কিন্তু টাইটেল রয়েছে, মাই ডিয়ার স্টুডেন্টস, এই টাইটেলটার নাম হচ্ছে লিচ্ছবি দহিত্র। তার আরেকটা যে টাইটেল রয়েছে সেই টাইটেলটার নাম হচ্ছে লিচ্ছবি দৌহিত্র। এই ইনফোটা তোমরা প্রত্যেকে কিন্তু খাতায় লিখে রাখবে। সমুদ্রগুপ্তের আরেকটা টাইটেল রয়েছে এবং সেই টাইটেলটার নাম হচ্ছে লিচ্ছবি দহিত্র। যদি বলো স্যার কেন তাকে বলা হয় লিচ্ছবি দহিত্র, তার উত্তর একটাই, সমুদ্রগুপ্তকে লিচ্ছবি দহিত্র বলা হচ্ছে কোন দিক থেকে? সমুদ্রগুপ্তকে লিচ্ছবি দহিত্র বলা হচ্ছে কারণ সমুদ্রগুপ্ত হচ্ছেন প্রথম চন্দ্রগুপ্তের যে স্ত্রী, অর্থাৎ লিচ্ছবি রাজকন্যা কুমার দেবীর গর্ভজাত সন্তান। তো যেহেতু সমুদ্রগুপ্ত হচ্ছেন প্রথম লিচ্ছবি রাজকন্যা কুমার দেবীর গর্ভজাত সন্তান, সেই কারণে সমুদ্রগুপ্তকে বলা হয় লিচ্ছবি দহিত্র। তাহলে এটা তোমরা কাইন্ডলি প্রত্যেকে মনে রাখবে, যে গুপ্ত সম্রাট লিচ্ছবি দহিত্র নামে পরিচিত। আমি আবারও বলছি, যে গুপ্ত সম্রাট লিচ্ছবি দহিত্র নামে পরিচিত তার নাম হচ্ছে কিন্তু সমুদ্রগুপ্ত। খেয়াল থাকবে তো? সমুদ্রগুপ্তর সম্পর্কে আমরা জানতে পারি যে ইনস্ক্রিপশনটা থেকে, সমুদ্রগুপ্ত সম্পর্কে আমরা জানতে পারি যে লেখমালা থেকে। সেই লেখমালাটার নাম কি তোমরা মোটামুটি প্রত্যেকে জানো, আরেকবার আমি বলে দিচ্ছি, এলাহাবাদ প্রশস্তি। কি নাম? এলাহাবাদ প্রশস্তি, বা এটাকে আমরা বলতে পারি এলাহাবাদ ইনস্ক্রিপশন। তো মাই ডিয়ার স্টুডেন্টস, এটা মনে রাখবে, এলাহাবাদ প্রশস্তি বা এলাহাবাদ ইনস্ক্রিপশন, এখান থেকে আমরা কিন্তু সমুদ্রগুপ্ত সম্পর্কে ডিটেলিং করতে পারি বা ডিটেলস জানতে পারি। তাহলে যদি আমাদের পরীক্ষায় প্রশ্ন দেয় যে সমুদ্রগুপ্ত সম্পর্কে আমরা জানতে পারি কোন লেখমালা থেকে, না সমুদ্রগুপ্ত সম্পর্কে আমরা জানতে পারি যে লেখমালা থেকে, সেটা হচ্ছে এলাহাবাদ প্রশস্তি বা এলাহাবাদ ইনস্ক্রিপশন। এই এলাহাবাদ ইনস্ক্রিপশন কে রচনা করেছিলেন? এলাহাবাদ ইনস্ক্রিপশন রচনা করেছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি বা কোর্ট পোয়েট, যার নাম হচ্ছে কিন্তু হরি সেন। এটা তোমরা প্রত্যেকে মনে রাখবে, সমুদ্রগুপ্তের সভাকবি যার নাম হচ্ছে হরি সেন, তিনি কিন্তু এই এলাহাবাদ প্রশস্তি রচনা করেছিলেন। হরি সেন ছিলেন কোর্ট পোয়েট অফ সমুদ্রগুপ্ত, কাইন্ডলি প্রত্যেকে মনে রাখবে এটা। আর এলাহাবাদ প্রশস্তি, যেহেতু এলাহাবাদ অঞ্চলে এই ইনস্ক্রিপশনটা পাওয়া গেছে, এবং তোমরা এটা সবাই জানো যে এলাহাবাদ তোমার হচ্ছে বর্তমানে এলাহাবাদের নাম হচ্ছে প্রয়াগ, সেই কারণের জন্য এলাহাবাদ প্রশস্তি ইজ অলসো নোন অ্যাজ দ্য প্রয়াগ প্রশস্তি। কি বলা বুঝতে পেরেছো তো? যেহেতু এলাহাবাদের বর্তমান নাম প্রয়াগ, তাই এলাহাবাদ প্রশস্তি ইজ অলসো নোন অ্যাজ দ্য প্রয়াগ প্রশস্তি। এটা মনে রেখো। আর এলাহাবাদ প্রশস্তি বা প্রয়াগ প্রশস্তি থেকে মাই ডিয়ার স্টুডেন্টস আমরা সমুদ্রগুপ্ত সম্পর্কে সমস্ত তথ্য ইন ডিটেলিংয়ে কিন্তু পাই। সমুদ্রগুপ্ত সম্পর্কে আরও কয়েকটা বিষয় তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে সমুদ্রগুপ্ত যেহেতু তিনি ভারতের নেপোলিয়ান, যুদ্ধজয় করেছিলেন, যুদ্ধযাত্রা করেছিলেন। মনে রাখবে সমুদ্রগুপ্তর এই যে ভারতবর্ষে তার যে যুদ্ধ অভিযান, সেটাকে আমরা দুটো পার্টে ভাগ করতে পারি। প্রথম পার্ট যেটা রয়েছে মাই ডিয়ার স্টুডেন্ট, সেটা হচ্ছে উত্তর ভারত অভিযান, বা যেটাকে আমরা বলতে পারি নর্থ ইন্ডিয়া এক্সপিডিশন।
আমি আবারও বলছি, সমুদ্রগুপ্তের এই যে ভারতবর্ষ অভিযান যেটা, সেটাকে আমরা দুটো পার্টে ভাগ করতে পারি। একটা হচ্ছে উত্তর ভারত বা নর্থ ইন্ডিয়ান এক্সপিডিশন, এবং আরেকটা এক্সপিডিশন হচ্ছে দক্ষিণ ভারত মানে সাউথ ইন্ডিয়ান। মাই ডিয়ার স্টুডেন্টস, এই সাউথ ইন্ডিয়ান বা দক্ষিণ ভারত অভিযান। নাও মাই ডিয়ার স্টুডেন্টস, এই যে সমুদ্রগুপ্ত উত্তর ভারত অভিযান করেছিলেন, উত্তর ভারত তিনি কতজন রাজাকে হারিয়েছিলেন? মনে রাখবে, সমুদ্রগুপ্ত উত্তর ভারতে টোটাল 9 জন রাজাকে হারিয়েছিলেন। এটা কিন্তু পরীক্ষায় দেয় যে সমুদ্রগুপ্ত উত্তর ভারতে মোট কতজন রাজাকে যুদ্ধে হারিয়েছিলেন? 9 জন রাজাকে। আর সমুদ্রগুপ্ত তার দক্ষিণ ভারত অভিযানে মোট কতজন রাজাকে হারিয়েছিলেন? সমুদ্রগুপ্ত তার দক্ষিণ ভারত অভিযানে টোটাল 12 জন রাজাকে হারিয়েছিলেন। কি বললাম? সমুদ্রগুপ্ত তার দক্ষিণ ভারত অভিযানে টোটাল কি বললাম না, 12 জন রাজাকে হারিয়েছিলেন। উত্তর ভারত অভিযানে 9 জন রাজাকে, আর দক্ষিণ ভারত অভিযানে কতজন তিনি রাজাকে হারিয়েছিলেন? 12 জন রাজাকে। নাও ইউ উইল আস্ক মি যে সমুদ্রগুপ্ত স্যার এই যে উত্তর ভারতে 9 জন রাজা, দক্ষিণ ভারতে 12 জন রাজাকে হারিয়েছেন, বুঝলাম। দক্ষিণ ভারতে সমুদ্রগুপ্ত যে 12 জন রাজাকে হারিয়েছিলেন, তাদেরকে হারানোর পর সমুদ্রগুপ্ত একটা নীতি গ্রহণ করেছিলেন, একটা বিশেষ ধরনের নীতি তিনি গ্রহণ করেছিলেন। এবং সেই নীতিটার নাম কি? দক্ষিণ ভারতে 12 জন রাজাকে হারানোর পর সমুদ্রগুপ্ত যে নীতিটা গ্রহণ করেছিলেন, সেই নীতিটার নাম হচ্ছে পরিমোক্ষ নীতি। কি নীতি মাই ডিয়ার স্টুডেন্টস? পরিমোক্ষ নীতি। এই যে পলিসি অফ পরিমোক্ষা, PARIMOKSHA। কি বললাম? পলিসি অফ পরিমোক্ষা। এটার আবার 3টে নামও আছে। সেটা হচ্ছে গ্রহণ, মানে পরিমোক্ষ নীতিকে আমরা বলে থাকি গ্রহণ, মোক্ষ MOKSHA, মোক্ষা অ্যান্ড অনুগ্রহ। তাহলে গ্রহণ, মোক্ষ এবং অনুগ্রহ, এই 3টে নীতি সমুদ্রগুপ্ত গ্রহণ করেছেন। এই 3টে নীতিকে কালেকটিভলি বলা হয়ে থাকে পলিসি অফ পরিমোক্ষা। নাও ইউ উইল আস্ক মি যে স্যার এই যে পরিমোক্ষ নীতি বা গ্রহণ, মোক্ষ, অনুগ্রহ পলিসি, নাও টেল সামথিং অ্যাবাউট দিস পলিসি। এটা সম্পর্কে কিছু বলুন। দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, সমুদ্রগুপ্ত উত্তর ভারতের 9 জন রাজাকে পরাজিত করেছিলেন, এবং সেই 9 জন রাজার যে রাজ্য, সাম্রাজ্য, তিনি সেটা কিন্তু গুপ্ত সাম্রাজ্যের ভেতর অন্তর্ভুক্ত করে নিয়েছিলেন। কিন্তু সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারতে যখন 12 জন রাজাকে হারালেন, হারানোর পর সমুদ্রগুপ্ত এটা রিয়েলাইজ করলেন। কি রিয়েলাইজ করলেন? সমুদ্রগুপ্ত 12 জন রাজাকে হারানোর পর এটা রিয়েলাইজ করলেন যে তার পক্ষে, মানে পাটলিপুত্র থেকে বিন্ধ্য পর্বত অতিক্রম করে এই দক্ষিণ ভারতে এসে রাজ্যপাট সামলানো সম্ভবপর নয়। কারণ সেই সময় ধরো যোগাযোগ ব্যবস্থা আজকের মতো এতটা তোমার সুলভ ছিল না। তো স্বাভাবিকভাবে মাই ডিয়ার স্টুডেন্টস আমরা কি দেখলাম? স্বাভাবিকভাবে আমরা দেখলাম সমুদ্রগুপ্ত এটা রিয়েলাইজ করলেন যে দক্ষিণ ভারতে যদি কোনো ধরনের কোনো বিদ্রোহ বা বিক্ষোভ হয়, তাহলে সেই বিদ্রোহ বা বিক্ষোভ থামানোর জন্য সমুদ্রগুপ্তকে কিন্তু ওই পাহাড় ডিঙিয়ে, মানে বিন্ধ্য পর্বত ডিঙিয়ে আসতে হবে, যেটা যথেষ্ট কঠিন কাজ। দিস ইজ ওয়াই সমুদ্রগুপ্ত টুক দ্য পলিসি। দ্য পলিসি কেম টু বি নোন অ্যাজ দি গ্রহণ, মোক্ষ, অনুগ্রহ। এটাকে সংক্ষেপে বলে পরিমোক্ষ নীতি। স্যার গ্রহণ পলিসি মানে কি? গ্রহণ মানে সমুদ্রগুপ্ত এই যে 12 জন রাজাকে যুদ্ধে হারালেন, তাদের সাম্রাজ্য তিনি গ্রহণ করলেন, মানে দখল করে নিলেন। মোক্ষ, মোক্ষ মানে কি? যে 12 জন রাজা সমুদ্রগুপ্তের কাছে যুদ্ধে হেরেছে, সেই 12 জন রাজাকে তিনি আবার কি করলেন? তিনি সে 12 জন রাজাকে মুক্ত করে দিলেন, যে যাও আমি তোমাদেরকে ছেড়ে দিলাম। আর অনুগ্রহ মানে কি? অনুগ্রহ মানে সমুদ্রগুপ্ত ওই 12 জন রাজাকে বললেন যে আমি তোমাদেরকে অনুগ্রহ করলাম। কি অনুগ্রহ করলাম? আমি তোমাদেরকে অনুগ্রহ করলাম এটাই যে তোমরা তোমাদের মতো করে রাজত্ব করতে পারবে, তবে শর্ত একটাই। কি শর্ত? শর্ত হচ্ছে এটাই যে তোমরা প্রতি বছর একটা সুনির্দিষ্ট সময়ে আমায় কিন্তু কর পাঠাবে। যেটাকে বলা হয় থাকে অ্যানুয়াল পেমেন্ট করবে। তোমরা প্রতি বছর সুনির্দিষ্ট সময়ে আমায় কিন্তু অ্যানুয়াল পেমেন্ট করবে, রাইট? প্রতি বছর সুনির্দিষ্ট সময়ে তোমরা আমায় কিন্তু কি করবে? অ্যানুয়াল পেমেন্ট করবে, মানে বার্ষিক টাকা পাঠাবে, অর্থাৎ করদ রাজ্য। মাই ডিয়ার স্টুডেন্টস, এটাই হচ্ছে কিন্তু গ্রহণ, মোক্ষ, অনুগ্রহ নীতি। এটাই সমুদ্রগুপ্ত কিন্তু দক্ষিণ ভারতে গ্রহণ করেছিলেন। তো এটা আমাদের পরীক্ষায় কিন্তু আসে যে দক্ষিণ ভারতে সমুদ্রগুপ্ত যে নীতিটা গ্রহণ করেছিলেন, সেই নীতিটার নাম কি?
না দক্ষিণ ভারতের সমুদ্রগুপ্ত যে নীতিটা গ্রহণ করেছেন সেই নীতিটা ছিল গ্রহণ মোক্ষ অনুগ্রহণ নীতি, যেটাকে আমরা এক কথায় বলে থাকি কি না, যেটাকে আমরা এক কথায় বলে থাকি পরিমোক্ষা পলিসি। ক্লিয়ার? আশা করি গ্রহণ মোক্ষ অনুগ্রহণ নীতি ব্যাপারটা কি খায় না মাথায় দেয়, আশা করি আমি তোমাদের বোঝাতে পেরেছি। এরপর সমুদ্রগুপ্ত বলতে পারো আরও কিছু রাজ্য জয় করেছিলেন। তিনি যেমন আরও কিছু রাজ্য জয় করেছিলেন বলতে আটবিক বলে একটা রাজ্য ছিল, আটবিক, এক সেকেন্ড দাঁড়ো, সমুদ্রগুপ্ত আটবিক বলে একটা রাজ্য ছিল, ATOBIK, মনে রাখবে আটবিক বলে রাজ্য ছিল, সেই আটবিক রাজ্যটাও কিন্তু সমুদ্রগুপ্ত জয় করেছিলেন। তোমরা বলবে স্যার আটবিক রাজ্যটা এটা কোথায় ছিল? আটবিক রাজ্যটা এটা বলতে পারো এই রাজ্যটা ছিল অন দ্য ব্যাঙ্ক অফ দি নর্মদা রিভার, নর্মদা নদীর তীরে মাই ডিয়ার স্টুডেন্টস, এই আটবিক রাজ্যটা ছিল নর্মদা নদীর তীরে, এটা তিনি দখল করেছিলেন। সমুদ্রগুপ্ত এরপর বলতে পারো যেটা হচ্ছে যে তোমার বেশ কিছু গণরাজ্য, সেই গণরাজ্যগুলো কিন্তু সমুদ্রগুপ্ত দখল করেছিলেন। সো এটা আমাদের পরীক্ষায় আসে যে গণরাজ্য, টোটাল কতগুলো গণরাজ্য মনে রাখবে, টোটাল 9টা গণরাজ্য সমুদ্রগুপ্ত দখল করেছিলেন। তাহলে কি বললাম, আটবিক রাজ্য, যে আটবিক রাজ্যগুলো ছিল নর্মদা নদীর অন দ্য ব্যাঙ্ক অফ দি নর্মদা রিভার। আর গণরাজ্য, টোটাল গণরাজ্যের সংখ্যা কতগুলো ছিল? 9। তা টোটাল 9টা গণরাজ্য সমুদ্রগুপ্ত কিন্তু দখল করেছিলেন। এই হচ্ছে মোটামুটি সমুদ্রগুপ্তের বলতে পারো এই যে সাম্রাজ্য অভিযান বা তার যে এক্সপিডিশন, সেই এক্সপিডিশনের কিন্তু গল্প। মাই ডিয়ার স্টুডেন্ট, সমুদ্রগুপ্তের এই গল্পর সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সমুদ্রগুপ্ত তিনি যতই যুদ্ধ করুন না কেন, তিনি যতই দিগ্বিজয়ের পরিকল্পনা করুন না কেন, সমুদ্রগুপ্ত সেই সময় কিন্তু বৈদেশিক শাসকদের সাথে, হ্যাঁ মাই ডিয়ার স্টুডেন্ট, সমুদ্রগুপ্ত সেই সময় কিন্তু ফরেন রুলার্স যারা ছিলেন, বৈদেশিক শাসক, সেই বৈদেশিক শাসকদের সাথেও কিন্তু সমুদ্রগুপ্তের একটা খুব ভালো রিলেশনশিপ কিন্তু ছিল। এবং আমরা বলতে পারি সেই ফরেন রুলারের নাম যার নাম হচ্ছে মেঘবর্মন, আমরা বলতে পারি সেই ফরেন রুলারের নাম যার নাম হচ্ছে মেঘবর্মন। এই যে মেঘবর্মন ইনি হচ্ছেন অ্যাকচুয়ালি কিন্তু শ্রীলঙ্কার লোক। কোথাকার লোক মাই ডিয়ার স্টুডেন্টস? ইনি হচ্ছেন আসলে কিন্তু শ্রীলঙ্কা লোক, মানে শ্রীলঙ্কার রাজা। প্রাচীনকালে শ্রীলঙ্কাকে বলা হতো কি হতো? সিংহল দেশ, সিংহল দেশ। তো মেঘবর্মন তিনি সিংহল দেশের লোক, তিনি সমুদ্রগুপ্তের কাছে দূত পাঠালেন, তিনি সিংহল দেশের রাজা, সমুদ্রগুপ্তের কাছে দূত পাঠালেন, দূত পাঠিয়ে তিনি বললেন, সমুদ্রগুপ্তকে অনুরোধ করলেন যে শ্রীলঙ্কা বা সিংহল থেকে প্রচুর বৌদ্ধ সন্ন্যাসী প্রতি বছর এই বুদ্ধগয়াতে আসে, তো যদি আপনি আমাকে সুযোগ দেন, তাহলে আমি একটা কাজ করতে পারি। না কি কাজ করতে পারি? তাহলে আমি আমার দেশ থেকে যে বুদ্ধগয়াতে যে বৌদ্ধ সন্ন্যাসীরা আসে তাদের থাকার জন্য একটা বৌদ্ধ বিহার ওই অঞ্চলে তৈরি করতে পারি। সমুদ্রগুপ্ত সঙ্গে সঙ্গে মাই ডিয়ার স্টুডেন্টস আমাদের এই ভদ্রলোক মেঘবর্মনকে বললেন যে হ্যাঁ অবভিয়াসলি আমি আপনাকে অ্যাফিলিয়েট করছি, আপনি বৌদ্ধ বিহার বানাতে পারেন, তার জন্য গ্রাম দান করছি। তো তার মানে বুঝতে পারছো সমুদ্রগুপ্ত তিনি কিন্তু বৈদেশিক সম্পর্ক, মানে যেটাকে ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ বলা হয়, সেই ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তিনি যথেষ্ট কিন্তু মুন্সিয়ানা বা পারদর্শিতা দেখিয়েছিলেন, এটা বলার অপেক্ষা রাখে না। নেক্সট যে বিষয়টা কথা বলবো মাই ডিয়ার স্টুডেন্ট, সমুদ্রগুপ্ত একই সঙ্গে বলতে পারো তিনি খুব ভালো যুদ্ধ করলেও তিনি কিন্তু খুব ভালো গান বাজনা করতে পারতেন, মানে সঙ্গীতের প্রতি তার একটা আকর্ষণ ছিল। এবং এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা সমুদ্রগুপ্তের একটা কয়েন। এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এই ছবিটা হচ্ছে সমুদ্রগুপ্তের একটা কয়েন মাই ডিয়ার স্টুডেন্টস, এটা গোল্ড কয়েন বলতে পারো, গোল্ড কয়েন। সমুদ্রগুপ্তের এই স্বর্ণ মুদ্রাটা পাওয়া গেছে, এবং এই স্বর্ণ মুদ্রায় দেখতে পাচ্ছ যে একজন ব্যক্তির ছবি দেওয়া রয়েছে, তিনি বসে রয়েছেন একটা পা মুড়ে, এবং মনে হচ্ছে তিনি কোনো একটা বাদ্যযন্ত্র ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছেন, তাই না মাই ডিয়ার স্টুডেন্টস? এটাই হচ্ছে সেই স্বর্ণ মুদ্রা, যে স্বর্ণ মুদ্রাতে সমুদ্রগুপ্তের ছবি রয়েছে, যেখানে দেখা যাচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে যে সমুদ্রগুপ্ত কি করছেন না, সেখানে দেখা যাচ্ছে সমুদ্রগুপ্ত বীণা বাজাচ্ছেন, বীণা বাদনরত অবস্থায় আমরা সমুদ্রগুপ্তের ছবিটা কিন্তু দেখতে পাচ্ছি, তাই না? সো এই ফ্যাক্টটা তোমরা কিন্তু প্রত্যেকে মনে রাখবে, ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস? সমুদ্রগুপ্তের এই বীণা বাদনরত ছবি, ঠিক আছে, এটা ফ্যাক্ট। এরপর আমরা সমুদ্রগুপ্তের পর নেক্সট
তিনি বিনা বাদ পাতেন এবং বলতে পারো সমুদ্রগুপ্তের টাইটেলও আছে, সমুদ্রগুপ্তের টাইটেলও আছে এবং সেই টাইটেল নাম হচ্ছে কবিরাজ, মনে রাখবে। সমুদ্রগুপ্ত একটা টাইটেলও আছে, সেই টাইটেল নাম হচ্ছে কিন্তু কবিরাজ। এই কবিরাজ উপাধি, দ্য টাইটেল কবিরাজ ওয়াজ অলসো টেকেন বাই সমুদ্রগুপ্ত। এই কবিরাজ উপাধিটাও কিন্তু সমুদ্রগুপ্ত গ্রহণ করেছিলেন, এটা মনে রেখো, ঠিক আছে। চলো, সমুদ্রগুপ্তের পর গুপ্ত সাম্রাজ্যের সিংহাসনে যিনি বসেন তার হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তাহলে সমুদ্রগুপ্ত বা সাকসিডেড বাই হুম, সমুদ্রগুপ্ত বা সাকসিডেড বাই দ্বিতীয় চন্দ্রগুপ্ত, এবং দ্বিতীয় চন্দ্রগুপ্তের একটা নাম রয়েছে। দ্বিতীয় চন্দ্রগুপ্তকে আমরা যে নামে চিনি মাই ডিয়ার স্টুডেন্টস, সেই নামটা হচ্ছে কিন্তু বিক্রমাদিত্য। কাইন্ডলি প্রত্যেকে এটা মনে রাখবে যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত ওয়াজ অলসো নোন অ্যাজ, কি নাম? দ্বিতীয় চন্দ্রগুপ্ত ওয়াজ অলসো নোন অ্যাজ দ্য বিক্রমাদিত্য। বিক্রমাদিত্য, VIKRAMADITYA। এই বিক্রমাদিত্য বা দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্পর্কে জানা যায় যে নাটকটা থেকে, সেই নাটকটার নাম হচ্ছে দেবী চন্দ্রগুপ্তম। কাইন্ডলি প্রত্যেকে মনে রাখবে যে নাটকটা থেকে আমরা এই দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্য সম্পর্কে জানতে পারি, সেই নাটকটার নাম হচ্ছে দেবী চন্দ্রগুপ্তম। তো এই দেবী চন্দ্রগুপ্তম নাটকটা যিনি রচনা করেছিলেন তার নাম হচ্ছে কিন্তু বিশাখ দত্ত। কি বললাম মাই ডিয়ার স্টুডেন্টস? এই নাটকটা যিনি রচনা করেছিলেন তার নাম হচ্ছে কিন্তু বিশাখ দত্ত। তো বিশাখ দত্তের নামটা তোমরা কাইন্ডলি প্রত্যেকে মনে রাখবে। বিশাখ দত্ত তিনি কিন্তু দেবী চন্দ্রগুপ্তম বলে নাটকটা রচনা করেছেন। দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্ট, ঠিক আছে। তাহলে দেবী চন্দ্রগুপ্তম নাটক, এটা একটা নাটক, এটা সংস্কৃত নাটক, এবং এই নাটকটা কে রচনা করেছেন? এই নাটকটা যিনি রচনা করেছেন তার নাম হচ্ছে কিন্তু বিশাখ দত্ত। এই নাটকটা থেকে আমরা কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়কার ইতিহাস যেটা রয়েছে সেই ইতিহাসটা কিন্তু আমরা বলা যেতে পারে জানতে পারি, ঠিক, এটা মনে রেখো। দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্পর্কে ইনফরমেশন বলতে বলা যেতে পারে দ্বিতীয় চন্দ্রগুপ্ত তিনি বলতে পারো যে তিনি বিয়ে করেছিলেন যাকে, তার স্ত্রীর নাম ছিল, তার হচ্ছে কুবের নাগা, অর্থাৎ নাগ বংশের রাজকন্যা। কি বললাম মাই ডিয়ার স্টুডেন্টস? নাগ বংশের রাজকন্যা কুবের নাগাকে তিনি বিয়ে করেছিলেন, মনে রাখবে। কি বললাম? নাগ বংশের রাজকন্যা কুবের নাগাকে তিনি বিয়ে করেছেন। তিনি মানে দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্য। দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের তিনি মানে দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্য বলতে পারো তিনি বলতে পারো সেটা হচ্ছে তোমার ইসে করেছিলেন, যেটাকে বলে দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্য আর একটা কাজ করেছিলেন, সেটা হচ্ছে তাঁর আমলেই বাকাটক রাজবংশের সাথে, এটা পরীক্ষাতে আসে, দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের আমলে কিন্তু বাকাটক বলে যে রাজবংশরা ছিল, সেই বাকাটক রাজবংশের সঙ্গে গুপ্তদের বলতে পারো ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্স বা বৈবাহিক সম্পর্ক স্থাপিত হয়। তো এটা আমাদের পরীক্ষায় আসে, কার আমলে? বাকাটকদের সঙ্গে গুপ্তদের বৈবাহিক সম্পর্ক স্থাপিত হয়, মনে রাখবে দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে। এবং দ্বিতীয় চন্দ্রগুপ্তের স্ত্রী, দ্বিতীয় চন্দ্রগুপ্তের মেয়ে, যার নাম ছিল প্রভাবতী গুপ্তা, মাই ডিয়ার স্টুডেন্টস। দ্বিতীয় চন্দ্রগুপ্তের মেয়ে যার নাম ছিল প্রভাবতী গুপ্তা, এই প্রভাবতী গুপ্তার সঙ্গে ওয়াজ ম্যারেড টু প্রভাবতী গুপ্তার সঙ্গে কার বিয়ে হয় না? বাকাটক রাজবংশের বাকাটক রাজা যার নাম ছিল দ্বিতীয় রুদ্রসেন। হ্যাঁ, এই নামটা মনে রাখবে। বাকাটক রাজা যার নাম ছিল দ্বিতীয় রুদ্রসিংহ। এই দ্বিতীয় রুদ্রসিংহর কিন্তু বিয়ে হয়েছিল কার সাথে না? দ্বিতীয় চন্দ্রগুপ্তের মেয়ে, তার নাম হচ্ছে প্রভাবতী গুপ্তার। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারা যদি পরীক্ষা আমাদের প্রশ্নটা দেয় মানে কি প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে বাকাটক রাজা রুদ্রসিংহের সঙ্গে কার বিয়ে হয়েছিল? দ্বিতীয় রুদ্রসিংহের সঙ্গে। এটা বিয়ে হয়েছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের, রাইট? আর দ্বিতীয় চন্দ্রগুপ্তের মেয়ে প্রভাবতী গুপ্তার। এটা কিন্তু প্রত্যেকে তোমরা মনে রেখো। তারপর দ্বিতীয় চন্দ্রগুপ্ত দুটো বৈবাহিক সম্পর্ক। নাম্বার 1, তিনি নাগ বংশের রাজকন্যা কুবের নাগকে বিয়ে করেছেন। নাম্বার 2 যেটা বলেছি মাই ডিয়ার স্টুডেন্ট, সেটা হচ্ছে এটাই যে তিনি কিন্তু তিনি হচ্ছেন যেটা করেছেন সেটা হচ্ছে তিনি প্রভাবতী গুপ্তার সঙ্গে তিনি তার নিজের মেয়ে প্রভাবতী গুপ্তার সঙ্গে বাকাটক রাজ্যে তার বিয়ে দিয়েছেন, ঠিক। দ্বিতীয় চন্দ্রগুপ্ত থেকে আরেকটা জিনিস মনে রাখবে, দ্বিতীয় চন্দ্রগুপ্তকে বলা হয় সকারি। আশা করি তোমরা প্রত্যেকে জানো সকারি বলা হয়। কেন সকারি বলা হয়? কারণ দ্বিতীয় চন্দ্রগুপ্তের সবচেয়ে বড় যে কৃতিত্ব হচ্ছে এটাই
দ্বিতীয় চন্দ্রগুপ্তের সবচেয়ে বড় যে কৃতিত্ব হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্টস, সে কৃতিত্ব হচ্ছে এটাই যে বলতে পারো যে কৃতিত্ব হচ্ছে এটাই যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত তিনি কিন্তু শকদেরকে গুজরাট থেকে বিতাড়িত করেছিলেন। কি বললাম? দ্বিতীয় চন্দ্রগুপ্ত তিনি কিন্তু শকদেরকে, মাই ডিয়ার স্টুডেন্টস, তিনি কিন্তু শকদেরকে গুজরাট থেকে বিতাড়িত করেছিলেন। তো যেহেতু তিনি শকদেরকে গুজরাট থেকে বিতাড়িত করেছিলেন, তাই তাকে বলা হয় কিন্তু শকারি। এটা মনে রাখবে। কি বললাম? তাই কি বলা হয়? তাই তাকে বলা হয় কিন্তু শকারি। এটা মনে রেখো, ঠিক আছে? শকারি বলা হয়, এটা মনে রেখো, ঠিক আছে? শকারি বলা হয়। আচ্ছা, এর সঙ্গে তোমাদের আরেকটা জিনিস বলে রাখি যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত যে শক রাজাকে তাড়িয়েছিলেন ভারত থেকে, তার নাম ছিল তৃতীয় রুদ্র সিংহ। মনে রাখবে, তার নাম ছিল তৃতীয় রুদ্র সিংহ। এই তৃতীয় রুদ্র সিংহ তিনি হচ্ছে লাস্ট সাকা রুলার হু ওয়াজ এক্সপেলড বাই দ্বিতীয় চন্দ্রগুপ্ত। কি বললাম, বুঝতে পেরেছো তো? দ্বিতীয় চন্দ্রগুপ্ত থেকে আরও একটা ইনফরমেশন মনে রাখবে, এই ইনফোটা পরীক্ষায় এসেছে। যে গুপ্ত সম্রাটের আমলে এই ইনফোটা মনে রাখবে, যে গুপ্ত সম্রাটের আমলে সব বলতে পারো গুপ্ত সাম্রাজ্য সবচেয়ে বেশি দূর বিস্তৃত হয়েছে তার নাম কি? এই প্রশ্নটা দিলে না লোকজন কিন্তু ভুল করে, ভাবে সমুদ্রগুপ্ত হবে, বাট না, দ্য আনসার শুড নট বি সমুদ্রগুপ্ত। মাই ডিয়ার স্টুডেন্টস, দ্বিতীয় চন্দ্রগুপ্ত মনে রাখবে, যে গুপ্ত সম্রাটের আমলে গুপ্ত সাম্রাজ্য সবচেয়ে বেশি দূর পর্যন্ত বিস্তার ঘটেছিল বা বিস্তৃত হয়েছিল, তার নাম হচ্ছে কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্ত। আমি আবারও বলছি, গুপ্ত সাম্রাজ্য সবচেয়ে বেশি দূর বিস্তৃত হয়েছিল যে গুপ্ত সম্রাটের আমলে, তার নাম হচ্ছে কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্ত। খাতায় প্রত্যেকে লিখে রাখবে। দ্বিতীয় চন্দ্রগুপ্তকে আরেকটা এমসিকিউ আসে পরীক্ষায়, WBCS এসেছিল। দ্বিতীয় চন্দ্রগুপ্ত, হি ওয়াজ দ্য ফার্স্ট গুপ্ত রুলার হু ইস্যুড দ্য সিলভার কয়েন্স। কি বললাম? দ্বিতীয় চন্দ্রগুপ্ত হচ্ছেন প্রথম গুপ্ত সম্রাট যিনি কিন্তু রৌপ্য মুদ্রা মিন্স সিলভার কয়েন্স চালু করেছিলেন। তো কাইন্ডলি প্রত্যেক মনে রাখবে, গুপ্ত সম্রাট হিসেবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত তিনি হচ্ছেন প্রথম গুপ্ত। এটা WBCS মেন্সেও এসেছে। তিনি কিন্তু সিলভার কয়েন্স, রৌপ্য মুদ্রা চালু করেছিলেন। আমার পিপিটিতেও দেওয়া আছে, এটা মনে রাখবে। দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়কার বিখ্যাত পর্যটক, বিখ্যাত চাইনিজ ট্রাভেলার যার নাম ছিল ফাই হিয়েন। এই ফাই হিয়েন কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে বলতে পারো ভারতবর্ষে এসেছিলেন 400 থেকে 411। হ্যাঁ, টানা 10 বছর, 400 থেকে 411, টানা 11 বছর বলতে পারো এই ফাই হিয়েন ভারতবর্ষে কিন্তু ছিলেন। তাহলে এটা আমাদের পরীক্ষায় আসে যে ফাই হিয়েন কার আমলে ভারতে আসেন। ফাই হিয়েন যার আমলে ভারতে আসেন মাই ডিয়ার স্টুডেন্টস, তার নাম হচ্ছে কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্ত, রাইট? ভারতবর্ষে আসেন ফাই হিয়েন। ফাই হিয়েন থেকে আরেকটা, হ্যাঁ, এবং আরেকটা বলি, দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে যে স্বর্ণ কয়েন ছিল, মানে গোল্ড কয়েন্স, সে গোল্ড কয়েন্সগুলো বলতে দিনারা, এটা মনে রাখবে, দিনারা, DINARA। এই দিনারা ছিল কিন্তু শুধু দ্বিতীয় চন্দ্রগুপ্ত না, গুপ্তদের আমলে যে গোল্ড কয়েন্সগুলো ছিল সেই কয়েন্সগুলোকে নাম ছিল কিন্তু দিনারা বলা হতো, দিনারা। এটা মনে রেখো। ফাই হিয়েন তার আমলে ভারতবর্ষে আসেন বলেছি। দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্পর্কে আরও একটা জিনিস তোমাদের বলে রাখি যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের দুটো রাজধানী ছিল। হ্যাঁ, প্রথমত দ্বিতীয় চন্দ্রগুপ্তের আগে গুপ্তদের রাজধানী ছিল পাটলিপুত্র, বাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত আসার পর তিনি একটা নতুন রাজধানী প্রতিষ্ঠা করলেন। আমি স্লাইড একটু চেঞ্জ করছি। আর সেই নতুন রাজধানীর নাম হচ্ছে উজ্জয়িন। কাইন্ডলি প্রত্যেকে খাতায় লিখে রাখবে, এটা মনে রাখবে। যে গুপ্ত সম্রাটের আমলে উজ্জয়িনী বিকেম দ্য সেকেন্ড ক্যাপিটাল অফ গুপ্তা ডাইনাস্টি, যে গুপ্ত সম্রাটের আমলে উজ্জয়িনী গুপ্ত সাম্রাজ্যের দ্বিতীয় রাজধানীতে পরিণত হয়, তার নাম হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। Once again I am repeating it, Ujjayini became the second capital. Ujjayini became the second capital. উজ্জয়িনী হচ্ছে গুপ্ত সাম্রাজ্যের আমরা বলতে পারি দ্বিতীয় রাজধানী, সেকেন্ড ক্যাপিটাল। মনে রাখবে, ডিউরিং দ্য টাইম অফ দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এবং এই উজ্জয়িনী সেই সময় ছিল কালচারাল হাব। কি বললাম মাই ডিয়ার স্টুডেন্টস? উজ্জয়িনী ছিল কালচারাল হাব। হ্যাঁ, বলতে পারো সংস্কৃত ভাষার পীঠস্থান ছিল এই উজ্জয়িনী, সংস্কৃত ভাষা, সংস্কৃত শিক্ষার। কারণ এই উজ্জয়িনীতেই সেই সময় 9 জন বিখ্যাত ব্যক্তি যারা দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের রাজসভা অলঙ্কৃত করে রেখেছিলেন, তাদের মধ্যে একজন ছিলেন, তাদেরকে একত্রে বলা হয় নবরত্ন। কি বলা হয় তাদেরকে একত্রে? তাদেরকে একত্রে বলা হয় নবরত্ন।
বা আমরা বলতে পারি 9 জুয়েলস। তো এটা তোমরা কাইন্ডলি প্রত্যেকে মনে রাখবে। 9 জুয়েলস বা নবরত্ন প্রাচীন ভারতে কোন রাজার রাজসভায় ছিল? সেটা হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজধানী কোথায় ছিল মাই ডিয়ার স্টুডেন্টস? না, দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজধানী ছিল তোমার হচ্ছে সেকেন্ড ক্যাপিটাল উজ্জয়িনী। উজ্জয়িনী ছিল কালচারাল হাব বা সাংস্কৃতিক রাজধানী। আর এই নবরত্নদের মধ্যে শ্রেষ্ঠ রত্ন কে ছিলেন? মনে রাখবে নবরত্নদের ভেতর শ্রেষ্ঠ রত্ন যিনি ছিলেন তার নাম হচ্ছে কিন্তু কালিদাস। ইয়েস মাই ডিয়ার স্টুডেন্টস, এই নবরত্নদের ভেতর শ্রেষ্ঠ রত্ন যিনি ছিলেন, আমি আবারও বলছি, এই নবরত্নদের ভেতর যিনি শ্রেষ্ঠ রত্ন ছিলেন, নবরত্নদের ভেতর শ্রেষ্ঠ রত্ন যিনি ছিলেন তিনি হচ্ছেন কিন্তু কালিদাস। ঠিক আছে, তো এটা তোমরা মনে রেখো। এই হচ্ছে মোটামুটি দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্পর্কিত ইনফরমেশন। দেখতে পাচ্ছ আমার পিপিটিতে আমি নবরত্নের নাম পর্যন্ত দিয়েছি, যে 9 জন রত্ন ছিলেন তার মধ্যে কালিদাস, তারপরে রয়েছেন অমর সিংহ। এই অমর সিংহ একটা বিখ্যাত বই রচনা করেছিলেন, যে বইটার নাম হচ্ছে অমর কোষা। এটা একটু পারলে তোমরা মনে রেখো, অমর কোষ। ঠিক আছে, এই বইটা যিনি রচনা করেছেন তার নাম অমর সিংহ। কালিদাস, কালিদাসের লেখা অসংখ্য বই তোমরা জানো, তার মধ্যে একটা বইয়ের নাম হচ্ছে রঘুবংশম, তাই না? এই রঘুবংশম অবভিয়াসলি কালিদাসের লেখা। কালিদাসের লেখা আরেকটা বইয়ের নাম হচ্ছে মেঘদূতম, তাই না মাই ডিয়ার স্টুডেন্টস? কালিদাসের লেখা আরেকটা বইয়ের নাম হচ্ছে মেঘদূতম। কালিদাসের লেখা আরেকটা বিখ্যাত তার যে একটা ড্রামা বা একটা যে নাটক রয়েছে, সেই নাটক নাম হচ্ছে অভিজ্ঞান শকুন্তলাম, তাই তো? আচ্ছা, এরপর আমরা আসো সমুদ্রগুপ্তের এই নবরত্নের দ্বিতীয় চন্দ্রগুপ্তের এই নবরত্ন সবার ভিতর আরেকজন রত্ন যিনি ছিলেন তার নাম হচ্ছে বরাহমিহির। এই বরাহমিহিরের লেখা বইটার নাম হচ্ছে বৃহৎ সংহিতা। বরাহমিহিরের লেখা বইটার নাম হচ্ছে বৃহৎ সংহিতা। তোমরা জানো প্রত্যেকে বিখ্যাত অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষ বিজ্ঞানী ছিলেন এই বরাহমিহির। তারপরে ছিলেন বিখ্যাত চিকিৎসক ধন্বন্তরী। তারপরে নবরত্নের অন্যতম ছিলেন কিন্তু ঘটকর্পর। ঠিক আছে, এটা বৃহৎ সংহিতা মনে রাখবে। তারপরে ছিলেন তোমার ঘটকর্পর। তারপরে ছিলেন বিখ্যাত ইঞ্জিনিয়ার শঙ্কু। তারপরে ছিলেন তোমার খহপানক। তারপরে ছিলেন বড় রুচি। আর তারপরে ছিলেন বেতাল ভট্ট। এই হচ্ছে মোটামুটি 9 জন রত্ন, এবং এদেরকে বলা হয় কিন্তু নবরত্ন, রাইট? সো দ্য কনসেপ্ট অফ দ্য নবরত্নটা মনে রেখো পারলে তোমরা। মানে সব রত্ন, মানে এই যে 9 জন রত্ন সবার নাম নাম রাখলে চলবে, কিন্তু মোটামুটিভাবে এই শ্রেষ্ঠ কবি কে ছিলেন, আর এই যে অমরকোষ কিংবা রঘুবংশম, ঠিক আছে, এই জায়গাগুলো পারলে একটু মনে রেখো। এরপর আচ্ছা, এখানে নবরত্নের এই 9 জন রত্নের ছবি রয়েছে বর্তমানে, স্ট্যাচু বা ছবি। এটা দ্বিতীয় চন্দ্রগুপ্ত, যাকে বলে বিক্রমাদিত্য নামে পরিচিত। এখানে একটা তোমাদের বিষয় বলে রাখি, এই যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত যিনি নবরত্ন সভার, যা রাজসভায় নবরত্ন সভা ছিল, একটা বিষয় তোমরা মনে রাখবে, দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমরা একটা তোমার কি বলে ওটাকে, আয়রন পিলার, ইয়েস, দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে আমরা একটা আয়রন পিলার পেয়েছি, জানো তো? এই আয়রন পিলারটা কোথায় রয়েছে? এই আয়রন পিলারটা রয়েছে মাই ডিয়ার স্টুডেন্টস মেহেরলিতে। কোথায় রয়েছে এই আয়রন পিলারটা? না, এই আয়রন পিলারটা রয়েছে মেহেরলিতে। ঠিক আছে, মেহেরলিতে। এই মেহেরলি কোথায় অবস্থিত? মেহেরলি হচ্ছে দিল্লির কাছে অবস্থিত। এবং এই মেহেরলির যে আয়রন পিলার, সেখানে একটা নাম লেখা রয়েছে, নামটা হচ্ছে চন্দ্র। তো ঐতিহাসিকরা অ্যান্টিসিপেট করছেন যে এই মেহেরলির যিনি চন্দ্র, তিনি হচ্ছেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। কি বললাম? মেহেরলির যে চন্দ্র, তিনি হচ্ছেন কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এবং সবচেয়ে অদ্ভুত মানে অবাক করার মতো বিষয় এটাই যে মেহেরলিতে যে ওই তোমার আয়রন পিলারটা রয়েছে, সেই আয়রন পিলারটা গুপ্ত যুগের কার্যত খোলা আকাশের তলায় রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত ওখানে একটুও কিন্তু মরচে পড়েনি। এটা ফ্যাক্ট। দ্বিতীয় চন্দ্রগুপ্তের পর গুপ্ত সাম্রাজ্যের সিংহাসনে এই যে এটা হচ্ছে মেহেরলির কিন্তু লৌহস্তম্ভ। এই লৌহস্তম্ভটা দেখো একদম ইন্ডিয়া গেটের পাশেই কিন্তু রয়েছে। এটা দ্বিতীয় চন্দ্রগুপ্তের পর এই যে আরো পরিষ্কার তোমরা দেখতে পাবে মেহেরলির লৌহস্তম্ভটা, এটা দ্বিতীয় চন্দ্রগুপ্তের পর মাই ডিয়ার স্টুডেন্টস গুপ্ত সাম্রাজ্যের সিংহাসনে যিনি বসলেন তার নাম হচ্ছে কিন্তু প্রথম কুমারগুপ্ত। কি বললাম? দ্বিতীয় চন্দ্রগুপ্তের পর গুপ্ত সাম্রাজ্যের সিংহাসনে যিনি বসলেন তার নাম হচ্ছে কিন্তু প্রথম কুমারগুপ্ত, মাই ডিয়ার স্টুডেন্টস, প্রথম কুমারগুপ্ত। তো দেখো, প্রথম কুমারগুপ্ত নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই, প্রথম কুমারগুপ্ত, তো প্রথম কুমারগুপ্ত নিয়ে আলোচনা করতে যাই, প্রথম কুমারগুপ্ত থেকে যে প্রশ্ন বারবার করে পরীক্ষায় ঘুরে ফিরে আসে, নালন্দা বিশ্ববিদ্যালয়। নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিল? না 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 না, নালন্দা বিশ্ববিদ্যালয় যিনি প্রতিষ্ঠা করেছেন তার নাম হচ্ছে প্রথম কুমারগুপ্ত। প্রথম কুমারগুপ্ত তিনি হচ্ছেন সেই গুপ্ত সম্রাট যিনি কিন্তু কার্তিক,
হ্যাঁ, দেব সেনাপতি কার্তিক, তোমরা কার্তিকের নাম সবাই জানো, কার্তিক। সেই দেব সেনাপতি কার্তিকের তিনি কিন্তু উপাসক ছিলেন, তাই না? তাহলে দেব সেনাপতি কার্তিকের তিনি কিন্তু উপাসক ছিলেন, এটা কাইন্ডলি তোমরা প্রত্যেকে মনে রাখবে। কে না? প্রথম কুমারগুপ্ত। দ্বিতীয় কথা হচ্ছে তিনি আমাদের নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। আর প্রথম কুমারগুপ্তর হচ্ছেন সেই গুপ্ত সম্রাট যিনি হচ্ছেন দ্বিতীয় গুপ্ত সম্রাট, যিনি অশ্বমেধের যজ্ঞ করেছিলেন। এটা আমাদের পরীক্ষায় আসে যে কোন গুপ্ত সম্রাট দ্বিতীয়বার অশ্বমেধের যজ্ঞ করেছিলেন। মনে রাখবে যে গুপ্ত সম্রাট দ্বিতীয়বার অশ্বমেধের যজ্ঞ করেছেন তার নাম হচ্ছে কিন্তু প্রথম কুমারগুপ্ত। এবার তোমরা বলবে স্যার তাহলে এবার আপনার দায়িত্ব বর্তায়, তাহলে কোন গুপ্ত সম্রাট প্রথম অশ্বমেধের যজ্ঞ করেছিলেন? ডেফিনেটলি যদি প্রথম কুমারগুপ্ত তিনি দ্বিতীয়বার অশ্বমেধের যজ্ঞ করেছিলেন স্যার, তাহলে কুমারগুপ্তের আগে কে স্যার প্রথম অশ্বমেধের যজ্ঞ করেছিলেন? মাই ডিয়ার স্টুডেন্টস, তার নাম হচ্ছে সমুদ্রগুপ্ত। তোমরা প্রত্যেকে মনে রাখবে যে গুপ্ত সম্রাট, মাই ডিয়ার স্টুডেন্টস, যে গুপ্ত সম্রাট প্রথম অশ্বমেধের যজ্ঞ করেছিলেন তার নাম সমুদ্রগুপ্ত। আর সমুদ্রগুপ্তের পর যে গুপ্ত সম্রাট দ্বিতীয়বারের জন্য অশ্বমেধের যজ্ঞ করেছেন তার নাম কুমারগুপ্ত। ক্লিয়ার? কুমারগুপ্তের পর গুপ্ত সাম্রাজ্যের সিংহাসনে যিনি বসলেন তার নাম হচ্ছে কিন্তু স্কন্দগুপ্ত। কি বললাম? কুমারগুপ্তের পর গুপ্ত সাম্রাজ্যের সিংহাসনে যিনি বসলেন তার নাম হচ্ছে স্কন্দগুপ্ত। দেখো, স্কন্দগুপ্ত সম্পর্কে একটা বিষয় তোমাদের এখানে খুব ভালো করে মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে মাই ডিয়ার স্টুডেন্টস? না, স্কন্দগুপ্ত সম্পর্কে যে বিষয়টা আমাদের মনে রাখতে হবে এটাই যে স্কন্দগুপ্ত তিনি কিন্তু বলতে পারো তাকে বলা হয় ডিফেন্ডার অফ ইন্ডিয়া। কি বলা হয়? স্কন্দগুপ্তকে বলা হয় ডিফেন্ডার অফ ইন্ডিয়া। ঠিক আছে, ডিফেন্ডার অফ ইন্ডিয়া। এখন তোমরা বলতে পারো স্যার কেন স্কন্দগুপ্তকে ভারতের ডিফেন্ডার বলা হচ্ছে? ডিফেন্ডার শব্দের অর্থ কি? ডিফেন্ডার শব্দের অর্থ হচ্ছে রক্ষাকর্তা। তাহলে স্কন্দগুপ্তকে কেন ভারতের রক্ষাকর্তা বলা হচ্ছে? স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকর্তা বলা হচ্ছে এই কারণের জন্য, স্কন্দগুপ্তের সময় আমরা দেখলাম হুন আক্রমণ ঘটেছে। কি ঘটেছে মাই ডিয়ার স্টুডেন্টস? স্কন্দগুপ্তের সময় আমরা বলতে পারি হুনা আক্রমণ ঘটেছে, হুন আক্রমণ। আর সেই হুন আক্রমণ থেকে ভারতবর্ষকে বাঁচিয়েছিলেন স্কন্দগুপ্ত। আর স্কন্দগুপ্তের সময় হুনদের যে বিশেষ শাখাটা আক্রমণ করেছিল তারা ছিল হোয়াইট হুনার্স, আমরা যাদের বলতে কি শ্বেত হুন। তো শ্বেত হুনরা ভারতবর্ষ আক্রমণ করেছিল এবং সেই আক্রমণের হাত থেকে তিনি কিন্তু ভারতবর্ষ রক্ষা করেছিলেন। দিস ইজ ওয়াই স্কন্দগুপ্ত ওয়াজ পপুলারলি নোন অ্যাজ দি, কি বললাম, তিনি কি নামে পরিচিত? স্কন্দগুপ্ত যে নামে পরিচিত সেটা হচ্ছে কিন্তু ভারতের রক্ষাকর্তা। আবারও বলছি, স্কন্দগুপ্ত যে নামে পরিচিত সেই নামটা হচ্ছে কিন্তু ভারতের রক্ষাকর্তা বা ডিফেন্ডার অফ দ্য হুনাস। মনে রাখবে এটা। স্কন্দগুপ্তের একটা ফেমাস ইনস্ক্রিপশন রয়েছে, সেই ইনস্ক্রিপশনটার নাম হচ্ছে ভিতারি পিলার ইনস্ক্রিপশন। স্কন্দগুপ্তের একটা বিখ্যাত লেখমালা রয়েছে, যে লেখমালাটার নাম হচ্ছে ভিতারি পিলার ইনস্ক্রিপশন। ভিতারি পিলার ইনস্ক্রিপশন এই স্কন্দগুপ্ত যে হুনদের বিরুদ্ধে সফল হয়েছিলেন বা সফলভাবে হুন আক্রমণকে প্রতিহত করেছিলেন, তিনি যে সফলভাবে হুন আক্রমণকে প্রতিহত করেছিলেন মাই ডিয়ার স্টুডেন্টস, এটা আমরা জানতে পারি স্কন্দগুপ্তের যে লেখটা থেকে। সেই লেখটার নাম হচ্ছে ভিতারি পিলার ইনস্ক্রিপশন বা ভিতারি স্তম্ভ লেখ থেকে। মনে রাখবে, ঠিক আছে? এটা হচ্ছে ঘটনা। এবং এই ইনস্ক্রিপশনে স্কন্দগুপ্ত দাবি করেছেন যে তিনি কিন্তু হুনদেরকে প্রতিহত করেছেন। হি সাকসেসফুলি রিপালস দ্য ইনভেশন অফ দ্য হুনাস অ্যান্ড দেন হি টুক আ টাইটেল। এরপর স্কন্দগুপ্ত একটা উপাধি গ্রহণ করেছেন, সেই উপাধিটার নাম হচ্ছে কিন্তু বিক্রমাদিত্য। তাই গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত ছাড়াও যে গুপ্ত সম্রাট বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন তার নাম ছিল কিন্তু স্কন্দগুপ্ত। পারলে মনে রেখো এটা। স্কন্দগুপ্তের পর মাই ডিয়ার স্টুডেন্টস পরবর্তী যে সমস্ত গুপ্ত সম্রাটেরা ছিলেন তারা কেউই কিন্তু কি বলবো, তারা কেউই কিন্তু বলতে পারো যোগ্য সম্রাট ছিলেন না, অর্থাৎ ইনএফিশিয়েন্ট রুলার্স ছিলেন। এবার তোমরা খুব ভালো করে জানো যে কোনো সাম্রাজ্যের বা কোনো ডাইনাস্টিতে যদি রুলার ইনএফিশিয়েন্ট হন, মানে অযোগ্য হন, তাহলে সেই সাম্রাজ্য পতনের জন্য বা পতনের দিকে খুব তাড়াতাড়ি এগিয়ে যাবে, সেটা বলাই বাহুল্য। স্কন্দগুপ্তের মৃত্যুর পর যে সমস্ত গুপ্ত সম্রাটেরা এসেছিলেন তারা কেউই কিন্তু, আবার বলছি, যোগ্য ছিলেন না, অযোগ্য সম্রাট ছিলেন। ফলত তাদের আমলে গুপ্ত সাম্রাজ্য ধারাবাহিকভাবে পতনের দিকে এগিয়ে যায়।
তবে এই সমস্ত গুপ্ত সম্রাটদের ভেতরে একজন গুপ্ত সম্রাটের নাম আমাকে আলাদা করে বলতেই হয়, তার নাম হচ্ছে ভানুগুপ্ত। এই ভানুগুপ্ত থেকে কিন্তু একটা প্রশ্ন আসে। কি প্রশ্ন আসে আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো, এই যে ভানুগুপ্ত, ইনি হচ্ছেন স্কন্দগুপ্ত পরবর্তী সময়কার একজন গুপ্ত সম্রাট। এই যে ভানুগুপ্ত, মাই ডিয়ার স্টুডেন্টস, তিনি হচ্ছেন কিন্তু স্কন্দগুপ্ত সময়ে বা স্কন্দগুপ্তের পরবর্তী সময়ের একজন গুপ্ত সম্রাট। ভানুগুপ্তর নামটা তোমাদেরকে কেন মনে রাখতে হবে বা কী জন্য মনে রাখবে তোমরা ভানুগুপ্তকে? প্রথমত তোমাদের বলে রাখি যে এই ভানুগুপ্ত, যিনি স্কন্দগুপ্তের সময়কার স্কন্দগুপ্ত পরবর্তী সময়কার শেষ গুপ্ত সম্রাট, এই ভানুগুপ্তের সময় একটা যুদ্ধ হয়েছিল। কার সঙ্গে যুদ্ধ হয়েছিল? হুনদের সাথে ভানুগুপ্তের একটা যুদ্ধ হয়েছিল। বুঝতে পেরেছো তো? দেয়ার ওয়াজ আ ব্যাটল বিটুইন ভানুগুপ্ত অ্যান্ড হুনাস। হুনদের সাথে ভানুগুপ্তর একটা যুদ্ধ হয়েছিল মাই ডিয়ার স্টুডেন্টস। এবং এই যুদ্ধটাতে ভানুগুপ্তর হয়ে যিনি যুদ্ধ করেছিলেন তার নাম ছিল গোপ রাজা। এই গোপ রাজা হচ্ছেন ভানুগুপ্তের সেনাপতি। এবার এই যুদ্ধটা করতে গিয়ে গোপ রাজা তিনি যুদ্ধক্ষেত্রে মারা যান। এবং যুদ্ধক্ষেত্রে মারা যাওয়ার পর গোপ রাজাকে যখন দাহ করা হচ্ছে, তখন গোপ রাজার স্ত্রী তার স্বামীর সঙ্গে সহমরণে গিয়েছিলেন, মানে সতী হয়েছিলেন। তো এই যে পুরো ইনফরমেশনটা, এই যে পুরো গল্পটা আমরা জানতে পারি যে লেখমাটা থেকে, সেই লেখমাটার নাম হচ্ছে এরান ইনস্ক্রিপশন। আমরা যে লেখমালা থেকে জানতে পারি সেই লেখমালার নাম হচ্ছে কি? এরান ইনস্ক্রিপশন, মানে এরান লেখমালা। তো এটা আমাদের পরীক্ষায় কিন্তু আসে। সেটা কীভাবে আসে না, আমাদের পরীক্ষায় কিন্তু বলতে পারো পরীক্ষায় প্রশ্ন দেয় যে প্রাচীন ভারতবর্ষে, ঠিক আছে, পরীক্ষায় প্রশ্নটা যেভাবে দেয় যে প্রাচীন ভারতবর্ষে সতী প্রথার প্রথম প্রত্নতাত্ত্বিক বর্ণনা আমরা কোত্থেকে জানতে পারি? মনে রাখবে, প্রাচীন ভারতবর্ষে সতী প্রথার প্রথম প্রত্নতাত্ত্বিক বর্ণনা আমরা যে লেখমেলাটা থেকে জানতে পারি সেটার নাম হচ্ছে কিন্তু এরান ইনস্ক্রিপশন। সো দিজ আর দ্য ইনফরমেশনস রিগার্ডিং দ্য ভানুগুপ্ত। তাহলে ভানুগুপ্ত সম্পর্কে এটা মনে রাখবে। আর গুপ্ত সাম্রাজ্যের শেষ শাসকের নাম কি? ডেফিনেটলি বলে দিই, গুপ্ত সাম্রাজ্যের শেষ শাসকের যদি নাম বলো তাহলে তার নাম হচ্ছে কিন্তু বিষ্ণুগুপ্ত। মাই ডিয়ার স্টুডেন্টস, এই বিষ্ণুগুপ্ত তিনি হচ্ছেন কিন্তু গুপ্ত সাম্রাজ্যের শেষ শাসক। হ্যাঁ, লাস্ট রুলার অফ দি গুপ্তা ডাইনাস্টি ওয়াজ বিষ্ণুগুপ্ত। এটা কিন্তু কাইন্ডলি তোমরা প্রত্যেকে মনে রাখবে। এই বিষ্ণুগুপ্ত হচ্ছেন, কি বললাম না, বিষ্ণুগুপ্ত হচ্ছেন কিন্তু লাস্ট রুলার অফ দি গুপ্তা ডাইনাস্টি। গুপ্ত সাম্রাজ্যে তিনি হচ্ছেন কিন্তু শেষ শাসক। এবার দেখো, গুপ্তদের আমলে এই হচ্ছে মোটামুটি গুপ্তদের পলিটিক্যাল হিস্ট্রি। তবে আমি আবারও বলেছি, গুপ্ত যুগ ছিল সুবর্ণ যুগ। দেখো, সুবর্ণ যুগ ইন হুইচ সেন্স? গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা হয় বেসিক্যালি যে সমস্ত ইন্ডেক্সগুলো থেকে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ফ্যাক্টরটা ছিল এটাই যে গুপ্ত যুগে কিন্তু স্থাপত্য, গুপ্ত যুগে ভাস্কর্য, গুপ্ত যুগে চিত্র, যেটাকে যেটাকে আমরা চিত্রলিপি বলে থাকি, এই বিষয়গুলো যথেষ্ট উন্নতি ঘটেছিল। এবং সংস্কৃত ভাষারও কিন্তু যথেষ্ট বিকাশ ঘটেছিল গুপ্ত যুগে। অন্তত এই রেসপেক্ট থেকে আমরা গুপ্ত যুগে বলতে পারি ভারতবর্ষের শ্রেষ্ঠ যুগ বা ভারতবর্ষের সুবর্ণ যুগ। আর এখানে যে মন্দিরগুলো ছবি তোমরা দেখতে পাচ্ছ, এই মন্দিরগুলো সবই কিন্তু গুপ্ত যুগে তৈরি হয়েছিল। এবং গুপ্ত যুগে মন্দিরের ক্ষেত্রে একটা নতুন ধরনের শিল্প, একটা নতুন ধরনের বলতে পারো আর্ট বিকাশ লাভ করেছিল। সেই আর্টটা ছিল কি জানো তো? পাহাড় কেটে মন্দির তৈরি করাটা এই গুপ্ত যুগে কিন্তু শুরু হয়েছিল। সো দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্ট, মনে রাখবে। গুপ্ত যুগের বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ মন্দিরের মধ্যে যেটা পরীক্ষায় আসে, মনে রাখবে, দশাবতার মন্দির। এই দশাবতার মন্দির এটা কিন্তু আমি বলে দিচ্ছি, দশাবতার মন্দির এটা দেওগড়ে অবস্থিত। দেওগড় বলে যে এরিয়াটা রয়েছে, দেওগড়ে কিন্তু এই দশাবতার মন্দির বা দশাবতার টেম্পলটা কিন্তু অবস্থিত। এটা মনে রাখবে, এটা গুপ্ত আমলে কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টেম্পল, দশাবতার টেম্পল, মনে রেখো, ঠিক আছে? এটা কিন্তু গুপ্ত যুগে তৈরি হয়েছিল। এর পাশাপাশি গুপ্ত যুগে কিন্তু বলতে পারো সাহিত্য, আবারও বলতে পারি সংস্কৃত ভাষা। মাই ডিয়ার স্টুডেন্ট, সংস্কৃত ভাষার সুবর্ণ যুগ ছিল কিন্তু গুপ্ত যুগ। সংস্কৃত ভাষায় গুপ্ত যুগে রচিত হয়েছিল কিছু অসামান্য কাব্য, যেমন কালিদাসের লেখা বিখ্যাত নাটক অভিজ্ঞান শকুন্তলম, কালিদাসের লেখা বিখ্যাত নাটক কুমারসম্ভব, হ্যাঁ, তারপরে তোমার হচ্ছে মালবিকাগ্নি মিত্রম, রাইট, কালিদাসের লেখা কাব্য ঋতুসংহার, কিংবা বলা যেতে পারে কালিদাসের লেখা বিখ্যাত কাব্যগ্রন্থ মেঘদূতম।
এবং কালিদাসের লেখা রঘুবংশম কিংবা বিক্রমবর্ষীয়, এগুলো সবই কালিদাসের লেখা। গুপ্ত যুগেই বিখ্যাত নাটক, সংস্কৃত নাটক যেটা নাম ছিল মৃচ্ছকটিকম, এটা রচিত হয়েছিল। এবং এই মৃচ্ছকটিকম কে রচনা করেছিলেন? এই মৃচ্ছকটিকম রচনা করেছিলেন শূদ্রক। গুপ্ত যুগে এই বলতে পারো বিষ্ণু শর্মা পঞ্চতন্ত্র কিন্তু রচনা করেছিলেন। আবারও বলছি, পঞ্চতন্ত্র রচনা করেছিলেন বিষ্ণু শর্মা। আর গুপ্ত যুগে কিন্তু ভাস তিনি রচনা করেছিলেন যে নাটকটা, তার হচ্ছে স্বপ্ন বাসব দত্তা। মনে রাখবে, অমর সিংহ তো অমরকোষ রচনা করেইছেন। আর বিশাখ দত্ত এই আমলেই কিন্তু রচনা করেছেন দুটো নাটক, যার মধ্যে একটা হচ্ছে মুদ্রা রাক্ষস এবং আরেকটা নাটকের নাম তোমাদেরকে আমি আজকের ক্লাসে বলেছি, সেটা হচ্ছে কিন্তু দেবী চন্দ্রগুপ্ত। এই হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্টস মোটামুটি গুপ্ত সাম্রাজ্য থেকে আমাদের প্রশ্ন বা গুপ্ত সাম্রাজ্য সম্পর্কিত আলোচনা। যে আলোচনাটা আমরা কিন্তু গুপ্ত সাম্রাজ্যের রাজনৈতিক ইতিহাস ইন ডিটেলস আলোচনা করি, তার সাথে কিন্তু কালচারাল যে ফেনোমেনা, সাংস্কৃতিক দিক, সেটাও কিন্তু আলোচনা করেছে। এই যে ছবিগুলো দেখতে পাচ্ছি সবই হচ্ছে গুপ্ত সম্রাটদের আমলে বা গুপ্ত আমলে রচিত বিভিন্ন সাহিত্যের কিন্তু ছবি। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের আজকের আলোচনা রিগার্ডিং দ্য গুপ্তা এম্পায়ার ভিএসসির এই প্ল্যাটফর্ম এখানে কমপ্লিট। আজকের মতো এখানে আমাদের থামতে হবে। এরপর অবভিয়াসলি ভিএসসি প্ল্যাটফর্মে তোমাদের সঙ্গে দেখা হবে প্রাচীন ভারত ইতিহাসে আরও একটা টপিক নিয়ে, এবং সেই টপিকটার নাম হতে চলেছে সাউথ ইন্ডিয়ান ডাইনাস্টি। সেই সাউথ ইন্ডিয়ান ডাইনাস্টি তোমাদের সঙ্গে দেখা হবে ভিএসসির এই প্ল্যাটফর্মে নেক্সট টপিকে, নেক্সট সেশনে। ভালো থেকো সবাই, ধন্যবাদ।